আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো হেমোগ্লোবিনোপ্যাথি নিয়ে। হেমোগ্লোবিনোপ্যাথি, প্যাথোলজি অফ হিমোগ্লোবিন, অর্থাৎ হিমোগ্লোবিন অসুস্থ। হিমোগ্লোবিনের এই অসুস্থতা দুই রকমের হতে পারে। একটি হলো কোয়ালিটেটিভ অ্যাবনর্মালিটি, আরেকটি হলো কোয়ান্টিটেটিভ অ্যাবনর্মালিটি। কোয়ালিটেটিভ অ্যাবনর্মালিটি মানে হলো গুণগত মানের সমস্যা। গুণগত মান, ধরুন একটা মানুষের টোটাল 100 গ্রাম হিমোগ্লোবিন তৈরি হওয়ার কথা। কোয়ালিটেটিভ অ্যাবনর্মালিটি মানে হলো ওই ব্যক্তির শরীরে 100 গ্রাম হিমোগ্লোবিন তৈরি হচ্ছে, কিন্তু হিমোগ্লোবিনগুলোর কোয়ালিটি ভালো না। এটা হলো কোয়ালিটেটিভ অ্যাবনর্মালিটি, অর্থাৎ অ্যাবনর্মাল হিমোগ্লোবিন তৈরি হচ্ছে। আর 2 নম্বর যে সমস্যা সেটা হলো কোয়ান্টিটেটিভ অ্যাবনর্মালিটি। যদি বাংলায় সহজ করে বলি, ওই যে বললাম একজন মানুষের 100 গ্রাম হিমোগ্লোবিন তৈরি হওয়ার কথা নর্মালি, তার শরীরে 50 গ্রাম হিমোগ্লোবিন তৈরি হচ্ছে, অর্থাৎ তার পরিমাণগত দিক দিয়ে কম হিমোগ্লোবিন তৈরি হচ্ছে। কিন্তু মজার বিষয় হলো, যদিও তার 50 গ্রাম হিমোগ্লোবিন তৈরি হচ্ছে, টোটাল কম হিমোগ্লোবিন তৈরি হচ্ছে, কিন্তু যে হিমোগ্লোবিনগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু আবার গুণগত মানের বিচারে ভালো আছে। তাহলে আমরা বুঝলাম যে কোয়ালিটেটিভ হিমোগ্লোবিনোপ্যাথি আর কোয়ান্টিটেটিভ হিমোগ্লোবিনোপ্যাথি। কোয়ালিটেটিভ যেটা, সেখানে গুণগত মানের সমস্যা, 100 গ্রাম হিমোগ্লোবিন তৈরি হচ্ছে কিন্তু তাদের গুণগত মান ভালো না, এই জন্য তারা কাজ ভালো করতে পারে না। আর 2 নম্বর সমস্যাটা সেটা হলো কোয়ান্টিটেটিভ অ্যাবনর্মালিটি। এখানে টোটাল হিমোগ্লোবিনের পরিমাণ কম তৈরি হচ্ছে, কিন্তু যেগুলো তৈরি হচ্ছে সেগুলো আবার গুণগত মানের দিক থেকে ভালো। এটা একটা মোদ্দা কথা। এটা একেবারে যে 100% সঠিক তা নয়, একটু ওভারল্যাপ করতে পারে। অর্থাৎ গুণগত মান এবং পরিমাণগত মান দুটাই অনেক সময় কম্প্রোমাইজ হতে পারে। এখন আসি যে কোয়ালিটেটিভ অ্যাবনর্মালি, যেখানে আমরা অ্যাবনর্মাল হিমোগ্লোবিন পাই, সেখানে কি হয়? সেখানে ফাংশনালি ইম্পর্টেন্ট অল্টারেশন ইন দ্য অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স অফ দ্য পলিপেপটাইড চেইন অফ গ্লোবিন চেইন। আমরা জানি একটা হিমোগ্লোবিন তৈরি হওয়ার জন্য 4টা গ্লোবিন চেইন লাগে, 2টা আলফা চেইন এবং 2টা বিটা চেইন। আমরা অ্যাডাল্ট হিমোগ্লোবিনের কথা বলছি। পূর্ণাঙ্গ মানুষের শরীরে যে হিমোগ্লোবিন, সেখানে 2টা আলফা চেইন আর 2টা গ্লোবিন চেইন থাকে। এই আলফা চেইন বা গ্লোবিন চেইনে বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্সিয়ালি বসানো থাকে। এই অ্যামাইনো অ্যাসিডগুলো যদি অল্টারেশন হয়, রিপ্লেস ওয়ান স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিড রিপ্লেস বাই আদার অ্যামাইনো অ্যাসিড, তাহলে তার সিকোয়েন্সের অসুবিধা হতে পারে। এখান থেকে আসলে এই অ্যাবনর্মাল হিমোগ্লোবিনের উৎপত্তি ঘটে। এবং বিভিন্ন ধরনের অ্যাবনর্মাল হিমোগ্লোবিন আছে, বিভিন্ন নাম আছে। আমি মাত্র 2টা নামই এখানে বলেছি গুরুত্বর বিচারে। একটা হচ্ছে হিমোগ্লোবিন ই। এখান থেকে, এই হিমোগ্লোবিন ই থেকে আমরা পরবর্তীতে হিমোগ্লোবিন ই ট্রেইট বা হিমোগ্লোবিন ই ডিজিজ পাবো। আরেকটা হচ্ছে হিমোগ্লোবিন এস। এই হিমোগ্লোবিন এস থেকে আমরা হিমোগ্লোবিন সিকেল সেল অ্যানিমিয়া বা সিকেল সেল ডিজিজ পাবো। আরও অনেক ধরনের অ্যাবনর্মাল হিমোগ্লোবিন আছে, যেমন হিমোগ্লোবিন ডি আসতে পারে, তারপর পাঞ্জাব হিমোগ্লোবিন আসতে পারে ইত্যাদি। এগুলো সব অ্যাবনর্মাল হিমোগ্লোবিন, অর্থাৎ টোটাল হিমোগ্লোবিনের পরিমাণ হয়তো ঠিক আছে, কিন্তু তারা ফাংশনালি গুণগত মানের বিচারে দে আর নট নর্মাল। আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাবনর্মালিটি, অর্থাৎ গুণগত মান হয়তো বা ঠিক আছে কিন্তু তাদের টোটাল পরিমাণটা কম। এই কোয়ান্টিটেটিভ অ্যাবনর্মালিটাই আমাদের কাছে বেশি পরিচিত থ্যালাসেমিয়া নামে। আমরা হিমোগ্লোবিনোপ্যাথি বলতে বেশিরভাগ ক্ষেত্রে এই থ্যালাসেমিয়াই বুঝে থাকি, কিন্তু মনে রাখতে হবে যে হিমোগ্লোবিনোপ্যাথি 2 ধরনের। একটা হচ্ছে কোয়ালিটেটিভ, যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্টলি সিকেল সেল ডিজিজ বা সিকেল সেল অ্যানিমিয়া এবং হিমোগ্লোবিন ই ডিজিজ বা ই ট্রেইটটা পাবো। আর 2 নম্বরটা হলো থ্যালাসেমিয়া। এই থ্যালাসেমিয়া আবার 2 রকম, একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া আর একটা হলো বিটা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়ায় আমরা ওই যে বললাম অ্যাডাল্ট হিমোগ্লোবিনের 2টা চেইন থাকে, একটা হলো আলফা 2 আর একটা হচ্ছে বিটা 2, অর্থাৎ 2 আলফা চেইন আর 2 বিটা চেইন। ইন কেস অফ আলফা থ্যালাসেমিয়া, আলফা চেইনের সিনথেসিসটা কম হয়ে যায়, এই জন্য আপেক্ষিকভাবে বিটা চেইনের আধিক্য দেখা যায়। এই অতিরিক্ত বিটা চেইন পরবর্তীতে ক্রিস্টালাইজেশন হয়, অর্থাৎ জমে যায়। এই জমে যাওয়ার ফলে আমরা জানি যে আমাদের যে আরবিসি, সেটা অনেকটা এরকম বাইকনকেভ একটা ডিস্ক, খুব ফ্লেক্সিবল। ক্যাপিলারির ভিতর দিয়ে যখন আরবিসিগুলো যায় তখন সেকে স্কুইজ করতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ইন কেস অফ আলফা থ্যালাসেমিয়া অর বিটা থ্যালাসেমিয়া,
ধরে নেই ইন কেস অফ আলফা থ্যালাসেমিয়া বিটা চেইনগুলো অনেক বেশি থাকে। এই বেশি যে আলফা বিটা চেইন, সেই বিটা চেইনগুলো মেমব্রেনের গায়ে জমে যায় এবং জমে যাওয়ার কারণে রেড ব্লাড সেল বা আরবিসির যে স্কুইজিং ক্যাপাসিটি সেটা কমে যায়। ক্যাপিলারির ভিতর দিয়ে যাওয়ার সময় আরবিসিগুলো দ্রুত ভেঙে যায়। এই কারণে থ্যালাসেমিয়া রোগীদের হেমোলাইসিস হয়। তাহলে আলফা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে বিটা চেইনের আধিক্য ঘটে, আর বিটা চেইনের ক্ষেত্রে কি ঘটে, বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কি ঘটে, বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে বিটা চেইন সিনথেসিস কম হয়, আর আলফা চেইনের সিনথেসিস তো নর্মাল থাকে, সুতরাং আলফা চেইনের আধিক্য ঘটে। এই আলফা চেইনটা পরবর্তীতে আরবিসির ভিতরে জমে যায় এবং আরবিসি ওই একইভাবে ভেঙে যায়। বাস্তবতায় দেখা যায় আলফা থ্যালাসেমিয়া রোগী খুব একটা পাওয়া যায় না, মূলত বিটা থ্যালাসেমিয়া রোগীগুলোই পাওয়া যায়। প্রশ্ন হলো আলফা থ্যালাসেমিয়া রোগী কেন কম পাওয়া যায়? আসলে আলফা থ্যালাসেমিয়া রোগীর তারা মায়ের গর্ভে থাকা অবস্থায় মারা যায়। কারণ আমরা জানি যে আলফা চেইনটা আমাদের জন্মের শুরু থেকেই তৈরি হয়, অর্থাৎ ফিটাল লাইফে আমাদের আলফা চেইনের উৎপত্তি ঘটে। সুতরাং আলফা চেইন যদি ডিফেক্টিভ থাকে তাহলে ফিটাল লাইফেই তার আলফা থ্যালাসেমিয়া হয়, সেই বাচ্চা মারা যায়। সেটা অ্যাবর্শন হতে পারে বা মিসক্যারেজ হতে পারে, অথবা জন্মের পরপরইও সে মারা যেতে পারে। যাই হোক, এই হচ্ছে হিমোগ্লোবিনোপ্যাথি নিয়ে বেসিক আলোচনা। এখন আমরা দেখব যে আমাদের শরীরে নর্মালি কত ধরনের হিমোগ্লোবিন পাওয়া যায় আর অ্যাবনর্মালি কত ধরনের হিমোগ্লোবিন পাওয়া যায়। তাহলে প্রথমে দেখি এখানে নর্মালি প্রেজেন্ট হিমোগ্লোবিন কী আছে। একটা হলো হিমোগ্লোবিন এ, এ ফর অ্যাডাল্ট হিমোগ্লোবিন A1। নর্মালি এটা প্রেজেন্ট 96 to 99%, এটা আমাদের জানা দরকার। তারপরে আরেকটা হিমোগ্লোবিন নর্মালি আমাদের শরীরে পাওয়া যায়, এটাকে বলা হয় অ্যাডাল্ট হিমোগ্লোবিন 2, অর্থাৎ হিমোগ্লোবিন A2। এটা নর্মালি প্রেজেন্ট কিন্তু লেস দ্যান 3.5% থাকতে হবে। আরেকটা হিমোগ্লোবিন নর্মালি হয়তো বা নাও থাকতে পারে, যদি থাকে তাহলে সেটা লেস দ্যান 1% হবে। এটার নাম হলো হিমোগ্লোবিন এফ। হিমোগ্লোবিন এফ ফর ফিটাল হিমোগ্লোবিন। এই ফিটাল হিমোগ্লোবিনটা মূলত আমাদের ফিটাল লাইফে থাকে। তাহলে নর্মালি আমাদের এই তিনটা হিমোগ্লোবিন আমরা পাই। একটা হচ্ছে হিমোগ্লোবিন A1, হিমোগ্লোবিন A2, আরেকটা হলো হিমোগ্লোবিন এফ। হিমোগ্লোবিন এ বেশিরভাগ ক্ষেত্রেই বেশিই থাকবে, 96 to 99%। হিমোগ্লোবিন A2 থাকবে লেস দ্যান 3.5%, আর হিমোগ্লোবিন এফ থাকবে লেস দ্যান 1%। এর বাইরে আমাদের আর কি হিমোগ্লোবিন থাকতে পারে? যত ধরনের অ্যাবনর্মাল হিমোগ্লোবিন আছে সেগুলো থাকতে পারে। আমি উদাহরণ হিসেবে এখানে শুধু হিমোগ্লোবিন ইটাকে এনেছি, কারণ আমাদের সাউথ ইস্ট এশিয়া, বিশেষত বাংলাদেশে এই হিমোগ্লোবিন ই ডিজিজ বা হিমোগ্লোবিন ই ট্রেটের রোগী আমরা প্রায় পাই। সেগুলো কি, এই বিষয়ে একটু সম্যক ধারণা পাওয়ার জন্যই এই আলোচনা। এখন আসি অ্যাবনর্মাল হিমোগ্লোবিন A2, যদিও এটা একটা নর্মাল হিমোগ্লোবিন, এটা আমাদের নর্মালি লেস দ্যান 3.5% থাকে। যদি সেটা মোর দ্যান 3.5% হয় তাহলে এটা কিন্তু অ্যাবনর্মাল, এবং এটাকে আমরা বলবো মাইনর, অর্থাৎ থ্যালাসেমিয়া মাইনর বলবো এটাকে। এরপর আসে হিমোগ্লোবিন এফ, নর্মালি লেস দ্যান 1% থাকে। যদি এই হিমোগ্লোবিন এফ মোর দ্যান 90% থাকে তাহলে এটাকে আমরা বলবো থ্যালাসেমিয়া মেজর। হিমোগ্লোবিন ই নর্মালি অ্যাবসেন্ট, আমি আগেই বলেছি। যদি হিমোগ্লোবিন ই থাকে, সে যতটুকুই থাকুক সেটা অ্যাবনর্মাল। যদি লেস দ্যান 35% থাকে তাহলে এটাকে আমরা বলবো হিমোগ্লোবিন ই ট্রেট, আর যদি মোর দ্যান 35% থাকে তাহলে এটাকে বলবো হিমোগ্লোবিন ই ডিজিজ। এখন আমরা আসি, এখানে আমি কিছু হিমোগ্লোবিন ইলেকট্রোফরেসিসের কিছু ডাটা রেখেছি। আমরা এই ডাটা দেখে একটু বোঝার চেষ্টা করব যে আমরা হিমোগ্লোবিন ইলেকট্রোফরেসিস দেখে কিভাবে রোগ ডায়াগনোসিস করি। আমি ডাটাগুলো এভাবে রেখেছি এবং প্রত্যেকটা ডাটার ডান পাশে একটা করে ডায়াগনোসিস আমি রেখে দিয়েছি। প্রথমে দেখি হিমোগ্লোবিন A1। হিমোগ্লোবিন A1 প্রথম কলমে খুবই কম, এটা আমাদের থাকার কথা কত ছিল? 96 to 99%, খুবই কম আছে। হিমোগ্লোবিন A2 সেটা যথেষ্ট নর্মাল আছে, লেস দ্যান 3.5%, কোনো সমস্যা নেই এখানে। হিমোগ্লোবিন এফ নর্মালি লেস দ্যান 1% থাকে। এই পেশেন্টের হিমোগ্লোবিন এফ অনেক বেশি, সুতরাং এটা একটা হিমোগ্লোবিনোপ্যাথি, থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া।
আমাদের আসলে বলে রাখা দরকার যে থ্যালাসেমিয়া দুই রকম, বিটা থ্যালাসেমিয়া, আলফা থ্যালাসেমিয়া। আমরা প্র্যাকটিক্যালি বিটা থ্যালাসেমিয়া রোগী বেশি পাই, আলফা থ্যালাসেমিয়া রোগী বেশি পাই না। ওই যে একটু আগে বললাম যে আলফা থ্যালাসেমিয়ার পেশেন্ট যারা, তারা ভ্রূণ অবস্থায় অর্থাৎ মায়ের পেটে থাকা অবস্থায় মারা যায়। তাহলে থ্যালাসেমিয়া মানেই হচ্ছে বিটা থ্যালাসেমিয়া আমরা বলবো। আলফা থ্যালাসেমিয়া রোগী যে একেবারে পাওয়া যায় না, পাওয়া যায়, তবে আলফা থ্যালাসেমিয়া রোগীগুলো সাধারণত মাইল্ড ফর্মে থাকে। তাহলে হিমোগ্লোবিন এফ এটা একটা বিটা থ্যালাসেমিয়া। পরেরটায় আসি, পরেরটাতে হিমোগ্লোবিন A1 লেস দ্যান নর্মাল, হিমোগ্লোবিন ই normally absent, but this patient level is 29.4%. সুতরাং লেস দ্যান 3.35%, লেস দ্যান 35% হলে আমরা বলবো হিমোগ্লোবিন ই ট্রেইট, হিমোগ্লোবিন ই ট্রেইট। ওকে, এরপরেরটায় আসি, হিমোগ্লোবিন A1, এখানে হিমোগ্লোবিন A1 অনেক কম, হিমোগ্লোবিন এফ প্রেজেন্ট অ্যান্ড হিমোগ্লোবিন ই অলসো প্রেজেন্ট। So this is the combination of quantitative and qualitative abnormality. This is the combination of quantitative and qualitative abnormality. অর্থাৎ এখানে ই ডিজিজ আছে, ই ডিজিজ বলবো কারণ মোর দ্যান 35% আছে, সুতরাং এটা হিমোগ্লোবিন ই ডিজিজ। আর হিমোগ্লোবিন এফ আছে, এজন্য এটাকে বলবো বিটা থ্যালাসেমিয়া। সুতরাং ইট ইজ এ কম্বিনেশন অফ both type of hemoglobinopathy, that is quantitative and qualitative, hemoglobin E disease plus beta thalassemia. অনেকেই অনেক সময় একটু কনফিউজ হয়ে যায় যে থ্যালাসেমিয়া হিমোগ্লোবিন ই ডিজিজ বা হিমোগ্লোবিন ই ট্রেইট, সিকেল সেল ডিজিজ বা সিকেল সেল অ্যানিমিয়া, এগুলো কি একই জিনিস, একই রোগ? না, ব্রড টার্মে এগুলো সবই হিমোগ্লোবিনোপ্যাথি, কিন্তু অল দিস আর নট থ্যালাসেমিয়া। হিমোগ্লোবিন ই ট্রেইট বা হিমোগ্লোবিন ই ডিজিজ এবং সিকেল সেল ডিজিজ বা সিকেল সেল অ্যানিমিয়া, দিজ আর নট থ্যালাসেমিয়া, দিজ আর নট থ্যালাসেমিয়া, দিজ আর দ্য hemoglobinopathy, these are the quantitative, these are the qualitative problem, but thalassemia is the quantitative problem. ওকে, যেখানে যথেষ্ট পরিমাণ হিমোগ্লোবিন তৈরি হয় না, কিন্তু যে হিমোগ্লোবিন তৈরি হয় তার কোয়ালিটি আবার যথেষ্ট ভালো থাকে। সুতরাং হিমোগ্লোবিন ই ডিজিজ, হিমোগ্লোবিন ই ট্রেইট আর নট থ্যালাসেমিয়া। যাই হোক, পরেরটাই আসি। এটাতে হিমোগ্লোবিন A1 যথেষ্ট নর্মালি বলা যায় 95%, হিমোগ্লোবিন A2 মোর দ্যান নর্মাল, দ্যাট ইজ মোর দ্যান 3.5. সো দিস ইজ এ কেস অফ থ্যালাসেমিয়া মাইনর, থ্যালাসেমিয়া মাইনর। পরেরটাতে আসি, হিমোগ্লোবিন A1 ভেরি লো, হিমোগ্লোবিন F present and it is abnormal and it is also present. So this is also hemoglobin E beta thalassemia. This is the combination hemoglobin E beta thalassemia. পরেরটা দেখি, hemoglobin A1 normal, A2 normal. So this is the normal finding, normal electrophoresis report is normal. Then hemoglobin A1 very low, hemoglobin F very high and hemoglobin E present, that is abnormal. So this is also a case of combination of hemoglobinopathy, that is hemoglobin E and beta thalassemia. So this is all about the hemoglobinopathy. I hope this lecture will be helpful for both the student and also the patients and patient attendants who want to know what is hemoglobinopathy, what is thalassemia, what is hemoglobin E disease or hemoglobin E trait or sickle cell disease or sickle cell anemia. Thank you very much.